আবার আগামী 22 তারিখের ভেতরে যে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে, কারফিউ জারি করবে, সামরিক আইন করবে, না কি করবে, আসলে সেটা বুঝার কোনো ব্যাপার না। তবে ওয়াকারের দিয়ে এগুলো হবে না, ওয়াকারুজ্জামানকে দিয়ে এগুলো হবে না। উনি খেলতে গেছেন খুব বেশি, গত জুলাই আগস্টে খেলেছেন, গত 1 বছর যাবত উনি প্রচন্ড খেলেছেন। এখন ওনার খেলার শেষ পর্যায়ে। এমনও হবে যে এই 56 জনের পর হয়তো ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, ওনাকেও অ্যারেস্ট করে নেওয়া হবে, ওনাকেও অ্যারেস্ট করতে পারে, অথবা ওনার চাকরিও চলে যেতে পারে। কারণ এইখানে সফল হওয়ার সাথে সাথে কিন্তু ওয়াকার সাহেবের দানা আউট হয়ে যাবে। আপনাদের কি মনে হয়? আমার কাছে এটাই মনে হয়। এখন প্রথম প্রশ্ন, শেষ প্রশ্ন, এই 56 জন অফিসারকে গ্রেফতার করবে কে? গ্রেফতার কি পুলিশ করতেছে, নাকি আর্মি করবে, নাকি এমন হবে যে ঠিক আছে আপনারা সবাই আর্মি ক্যাম্পে থাকেন, 22 তারিখ এইখান থেকে যাইয়া আপনারা কোর্টে যাইয়া কথাবার্তা বলে আসবেন, সাক্ষী দিয়ে আসবেন, আবার আসবেন, যেটা কিছুদিন আগে হয়েছিল। এবার করতে করতে এক পর্যায়ে দরকার আপনার হাওয়া হয়ে যাবেন বাংলাদেশ থেকে। এটাও হইতে পারে নাকি? এটারও প্ল্যান চলতে পারে। তো প্ল্যান কোনটা চলতেছে সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে 22 তারিখ পর্যন্ত। এই 22 তারিখের ভিতরে অনেক কিছু হবে। 21 তারিখ সম্ভবত, 21 তারিখে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের একটা পিটিশন যেটা আছে ওইটার সম্ভবত রায় হওয়ার কথা। 30 তারিখের ভিতরে যদি ডাক্তার ইউনূস সাহেব ইলেকশনের ঘোষণা না দেন, তাহলে 3 মাস থাকবে না। এখন এই মাসটার ভিতরে অনেক কিছু ঘটে। আগস্ট ব্যাপক চাঞ্চল্যকর মাস, এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখছি, আরো দেখতে থাকবো। শান্ত থাকুন, চুপ থাকুন, দেখতে থাকুন কি হয়। আজকে এই মুহূর্তে আপনি হেডলাইনটা দেখে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি ছবি দিলাম আর কি লিখলাম, যে সেনা কর্মকর্তারা গ্রেফতার। ঠিক, যে সেনা কর্মকর্তারা গ্রেফতার আসলে এখনো হয় নাই, তবে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা জানেন যে গত পরশুদিন আইসিটি মানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল কোর্ট থেকে একটা নির্দেশনা জারি হয়েছে যে গুম, খুন, হত্যা, বিদ্বেষ যা আছে এগুলোতে এইসব সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে। তার মধ্যে 56 জনের নাম আছে, তার মধ্যে আসলে 17 জন সেনাবাহিনীতে কর্মরত আছে, এবং যারা কর্মরত আছে তাদের ব্যাপারে বলা হয়েছে যে এই ওয়ারেন্ট যাওয়ার সাথে সাথে তাদের চাকরি বাকরি সবকিছু শেষ। ভাইরাজ, আগে একটা সময় ছিল, একটা সময় এটা আসলে সেনা আইনে বিচার হয়, ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পারি যে সেনা আইনে বিচার হয়, সেনাবাহিনী বিচার করে, ওরা কোর্ট মার্শাল করে, এরপরে কারো চাকরি যায়, কারো সাজা হয়, এটা সেনাবাহিনীর আওতায়। সিভিল কোর্ট থেকে আজ পর্যন্ত কখনো আমরা পাই নাই যে সিভিল কোর্টে এইভাবে কোন সেনা কর্মকর্তার বিচার। তবে হয়েছে এরকম সম্ভবত যখন সেনাবাহিনীর কোন কর্মকর্তা বা সৈনিক তাদের চাকরি না থাকার পরে। তো এখন 17 জনের চাকরি আছে, বাকি কিছু কিছু অবসরপ্রাপ্ত আছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই সম্ভবত দেশের বাহিরে টাহিরেও আছে। এই সমস্ত লোকগুলোকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে, এবং ঢাকা পুলিশকে নির্দেশ দিয়েছে আগামী 22শে অক্টোবর তাদেরকে সবাইকে হাতে হাত করা, পেছনে দড়ি বাইধা কিন্তু কোর্টে তুলতে হবে। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, এদেরকে যখন কোর্টে তুলবে তখন নিশ্চয়ই এদের সাথে কিছু মপ করা হবে, ডিম মারা হবে, পাথর মারা হবে, কাউকে কাউকে হয়তো উপর থেকে লাঠি দিয়ে হেলমেটের উপরে বাড়ি দেওয়া হবে, যেটা এখন বাংলাদেশের কালচার। এই অবস্থায় আমাদের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ওয়াকারুজ্জামান সাহেব কি করবেন? অনেকের মধ্যে ধারণা যে গতকাল বিশেষ মিটিং হয়েছে, সম্ভবত গতকালকে সিদ্ধান্ত হয়ে গেছে যে কি হবে না হবে। গতকাল আসলে কোনো সিদ্ধান্ত হয়নি, যতটুকু খবর পেয়েছি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে দুপুর 1টা পর্যন্ত, সম্ভবত 1টার পরে আবার এই আলোচনা একটু স্থিমিত হয়ে গেছে। সম্ভবত ওয়াকরুজ্জামান কারো না কারোর সাথে কথা বলেছেন। আপনি এর আগে জানেন, আমরাও ভিডিও করেছি, ওয়াকরুজ্জামান আপনার প্রধান বিচারপতি, তারপরে আমাদের প্রধান উপদেষ্টা কবিরাজ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছে, এইসব বিষয়ে আসলে নেগোসিয়েশন করার জন্য চেয়েছিলাম। তবে সেটা না হয়ে এখন এই যে কালকে, গত পরশুদিন ওয়ারেন্ট ইস্যু করা হলো। আর এদেরকে ধরার জন্য, এই 56 জনকে ধরার জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব নাহিদুল ইসলাম।
টাকলা ফুহাদ, এরা। যদিও সেনাবাহিনীতে দুইটা তিনটা গ্রুপ আছে, একটা মুক্তিযোদ্ধাপন্থী গ্রুপ, একটা জামাত বিএনপি গ্রুপ, এরকম আছে। তবে আসলে সব গ্রুপ বাদ দিলেও সম্ভবত সেনাবাহিনীতে একটা প্যারালাল, যে ওরা ওদের মতো চলে। এখন মূল কথা হচ্ছে যে 1972 সালের 1952 সালের যে সেনা আইন, সেই আইনে বিচার হবে না সিভিল কোর্টে বিচার হবে, এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে অলরেডি, যেহেতু এটা পেপার পত্রিকা সব জায়গায় চলে আসছে, এদের গ্রেপ্তার করতেছে। এবং আবার কি বলেছে, যারা কর্মরত আছে তাদের চাকরির ওইখানেই শেষ, মানে গত পরশু দিনে ওদের চাকরিও শেষ হয়ে গেছে। এখন ওদের বিচার আচার হইয়া যদি নির্দোষ হয় তাহলে তো চাকরি ফিরে পাবে, আর যদি নির্দোষ না হয় তাহলে তো জেলে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা, আপনি বা আমার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয় তখন কি করা হয়? তখন এই ওয়ারেন্ট অর্ডার থানায় আসে, থানা থেকে পুলিশ আমাদের বাড়ি ঘরে যায়, আমাদেরকে ধরে। যদি আমাদের না পায় তাহলে ওয়ারেন্ট নামার মতো একটা কাগজ ঝুলাই দিয়ে আসা হয় দরজার উপরে, অনেকেই দেখেছেন। আর যারা দেখেননি তারা যে কারো জিজ্ঞেস করে জানতে পারবেন যে ওয়ারেন্ট, পলাতক আসামির ওয়ারেন্ট ঘরে ঝুলাই দিয়ে আসা হয়। এখন আমাদের পুলিশ, যেই পুলিশ এখন সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, মানে যে পুলিশকে সেভ করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী প্রয়োজন হয়, সেই পুলিশ কি ক্যান্টনমেন্টে ঢুকে এই 52 জনকে গ্রেপ্তার করে আনবেন, নাকি অন্য কিছু? দেখেন না, একটা কথা পরিষ্কার যে এই ব্যাপারে সেনাপ্রধানের বলার কিছু নেই, কারণ সেনাপ্রধান কিন্তু সুপ্রিম কমান্ড না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মুহূর্তে হচ্ছেন যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রতিরক্ষা মন্ত্রণালয় ওনার হাতে। তাইলে এই যে তিন বাহিনীর সুপ্রিম কমান্ড এই মুহূর্তে ডাক্তার ইউনূস। আপনার কেউ যদি ওনার অফিসে যেয়ে থাকেন দেখবেন, বা আপনার এই আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা আপনার গুগল করলে পাবেন। এই মুহূর্তে সেই কার্যালয় হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনূসের কার্যালয়। তাহলে এই ওয়ারেন্ট তো ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে যাইতে হবে, ডাক্তার ইউনূস যা বলতে হবে যে এদেরকে অ্যারেস্ট করো। কাহিনীটা এরকম। পুলিশের তো সেই ক্ষমতা নাই। পুলিশ কি সেনা ক্যাম্পে যাবে, যাইয়া তো আর সেনা ক্যাম্পের যে বন্দুক গোলা আছে, কামান আছে, এইখান থেকে কি গোলাপ ফুল বাইরে হবে না গুলি বেরোবে? এটা এখন $1,000,000 কোশ্চেন। বাংলাদেশে কি সেনা বিদ্রোহ আসন্ন? কারণ প্রায় ২৬ জন সেনাকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। এটা এখন একেবারে প্রকাশিত খবর। জেনারেল ওয়াকার উজ্জামান অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। এই সেনাকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ফলে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে সেনাবাহিনীতে। গতকাল ঢাকা সেনানিবাসে ৫৬ জন উচ্চপদস্থ সেনাকর্তা বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে যে প্রশ্নগুলো উঠছে তা হলো, এক, সেনা অফিসারদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কেন নিল ইউনূস সরকার? দুই, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি? তিন, গতকাল ৫৬ জন সেনাকর্তার বৈঠকে কি আলোচনা হলো এবং কি সিদ্ধান্ত হলো? চার, সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা? পাঁচ, সেনার মধ্যে যে পাকিস্তানপন্থী অংশ আছে তারা ফয়জুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে আছে, তাদের ভূমিকা কি হতে চলেছে? এবং ছয়, শেষ, এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? এই প্রশ্নগুলো সংক্ষেপে আলোচনা করব এখনকার প্রতিবেদনে। ইউনূস সরকারের সর্বশেষ সংকট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ করে তুলেছে সেটা বলাই বাহুল্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৮ জন ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছেন অন্তত ২৫ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা। এর ফলে সেনাবাহিনীর অভ্যন্তরে তীব্র ক্ষোভ উত্তেজনার সৃষ্টি স্বাভাবিক। কিন্তু ইউনূস সরকারের এই সিদ্ধান্তের কারণ কি? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তরিম সরকার বা অন্তর্বর্তী সরকার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়ার পেছনে রয়েছে গুম, গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ। এই মামলাগুলো মূলত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল এবং ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে সংঘটিত অভিযোগ থেকে উদ্ভূত। তবে ও বাহ্য, আগে কহ আর। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরো এক বড় রাজনৈতিক কৌশল। ইউনূস সরকার ইসলামী বিপ্লবী গার্ড IRA, যেটা ইরানে আছে, তার আদলে
বাংলাদেশ সেনাবাহিনীকে পুনর্গঠনের পরিকল্পনা করছে বলে সংবাদ এসেছে। IANS লাইভ সংবাদ পোর্টালে প্রকাশিত সংবাদের শিরোনামটা একবার দেখুন, যার হেডলাইন জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিক স্টেট। জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিস্ট স্টেট, অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের দিকে যাত্রা শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের নিয়মিত সশস্ত্র বাহিনীকে ভেঙে দিয়ে জামায়াতে ইসলামীর প্রভাবাধীন একটি জঙ্গিবাদী সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা চলছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাত্রা এর মধ্যে পুরোপুরি। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ISI এবং চীনের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক তথ্য বলছে যে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি, যেটা অক্টোবর 2025 সালে, এটা তো শুরু হয়েছে আগে থেকেই, অক্টোবর 2025 সালে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিবের নেতৃত্বে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দল এই কয়েকদিন আগে ঢাকা সফর করেছে। এর আগে জানুয়ারিতে ISI এর একটি প্রতিনিধি দলও ঢাকা সফর করে। গোপন বৈঠক ও পরিকল্পনা এখানে তৈরি হয়। বাংলাদেশের DGFI তারপর গোপনে পাকিস্তান সফর করেছে, সেখানে ভারত বিরোধী কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে নতুন পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে যারা গেছে এবং ওখান থেকে পাকিস্তান থেকে যারা বাংলাদেশে এসছে তাদের পুরনো পাসপোর্ট নয়, নতুন পাসপোর্ট দিয়ে তাদের পরিচয় গোপন করে রাখা হয়েছে। সেনাবাহিনীর আভ্যন্তরীণ পরিস্থিতি কি? এই পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে তিনটি প্রধান গ্রুপের অস্তিত্ব লক্ষ্য করা যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন গ্রুপ রয়েছে একটি, এবং এটা হচ্ছে সেনাপ্রধান প্রাথমিকভাবে সংখ্যালঘু নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে একটা অবস্থান নিয়েছিলেন। তিনি পাকিস্তানের হস্তক্ষেপ এবং সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জামায়াতের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বাধীন পাকিস্তানপন্থী গ্রুপ, এই গ্রুপটি প্রো পাকিস্তান, এটা সবাই জানে, পাকিস্তানপন্থী তারা, এবং জামায়াতে ইসলামীর সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সংযোগ। আর জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা বাংলাদেশের দল হলেও তাদের হেডকোয়ার্টার লাহোরে। তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেনার। ফয়জুর রহমানের নেতৃত্বে একটি অভ্যুত্থানের চেষ্টাও একবার হয়েছিল, সেটাও আপনাদের হয়তো মনে আছে, যদিও সেবার সেটা ব্যর্থ হয়নি। ওই যে ওয়াকারুজ্জামান যখন আফ্রিকা সফর সেরে আসছিলেন, তখন ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে খবর দেয় যে তাকে এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। এই জন্য তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামেননি, তিনি এসে নেমেছিলেন তেজগাঁও এয়ারপোর্টে। ISI জামায়াত প্রভাবিত গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশ এখন জামায়াত ইসলামীর প্রভাবাধীন তারা। এই গ্রুপ ISI এর নির্দেশনা অনুসরণ করছে এবং ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের পক্ষে রয়েছে, ওই ইরানের মতো, আফগানিস্তানের মতো। এই প্রেক্ষিতে সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা আছে দেখা যাক। ইতিপূর্বে আমি একাধিক ভিডিওতে বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের লোভ আছে 16 আনা, কিন্তু বড় কোনো ঝুঁকি নেওয়ার সাহস নেই, যে জন্যে তিনি গত বছর 5 আগস্টে দেশের মানুষের জান মালের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কথা বলেও পিছিয়ে গিয়েছিলেন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে সরাসরি তার নেতৃত্বে সেনা বিদ্রোহের সম্ভাবনা খুবই কম। তবে তার জায়গায় অন্য কেউ যে অভ্যুত্থান ঘটাবেন না তা নয়। যেখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতেই পারে। পরিস্থিতি অত্যন্ত জটিল, সে বিষয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতি কেন হলো সেটা তো আগেই বলেছি, যে 25-26 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান সরকারের সিদ্ধান্ত রুখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণ সেনাবাহিনীর মধ্যে ঐক্যের অভাব। কারণ সরকার জানে যে সেনাবাহিনীর মধ্যে যদি ওয়াকারুজ্জামান কোনো কঠোর কোনো অবস্থান নেন, তার বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতর থেকেই তার প্রতিবাদ আসবে। ওয়াকার বিরোধী গোষ্ঠীরা এখন রীতিমতো বড় জায়গায় উঠে এসেছে। জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াতপন্থীদের কাছে নতি স্বীকার করার পর তিনি নামে সেনাপ্রধান এখন, কিন্তু সেখানে এখন জামায়াতের এবং জামায়াতপন্থী ফয়জুর রহমানদের তাদের ডিক্টেটে চলে সেটা। ফলত
আইএসআই এবং জামায়াত জোট এখন বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের শক্তিশালী সম্ভাবনা অবস্থান তাদের। এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? দেখুন, ইউনূস সরকারের স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। মে 2025 সালেই সরকার পতনের গুজব জল্পনা একটা ছড়িয়েছিল এবং ইউনূসকে পদত্যাগের কথা ভাবতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম, সেনার মধ্যেকার জামায়াতপন্থী তথা পাকিস্তানপন্থী অংশ এখন এতটাই প্রবল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জামায়াতপন্থীদের কাছে এতটাই নতি স্বীকার করেছেন যে এই সরকারকে বাঁচিয়ে রেখে যারা জামায়াতপন্থী সেনা যারা তারা এবং পাকিস্তানপন্থী তারা এই সরকারকে বাঁচিয়ে রেখে তাদের এজেন্ডা সফল করতে চাইবে। তারা চেষ্টা করবে সরকার বাঁচাতে, যদি প্রয়োজন হয় তারা জেনারেল ওয়াকারুজ্জামানকে হটাতে চাইবে তার পদ থেকে। সুতরাং পদ রাখার জন্য ওয়াকারুজ্জামান এখন একটু অন্য রকমের অবস্থান নেবেন, চুপচাপ তিনি দুকলে থাকবেন যেমন তিনি এতদিন থেকেছেন। আর তাদের এই কাজে ইউনূসের সঙ্গে থাকবেন কে? রাষ্ট্রপতি চুপ্পু। গতকাল একটি ভিডিওতে বলেছি রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে আওয়ামী লীগ সরকার শুধু বাংলাদেশের যে জামায়াতপন্থী পাকিস্তানপন্থী আমেরিকাপন্থী তাদের সাথে জেনারেল রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে তাদের দোসর হয়েছেন। তিনি যেভাবে ইউনূস সরকারের সঙ্গে হাতে হাত ধরে অধ্যাদেশ জারি করেছেন তাতে ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করে ফৈজুর রহমান বা অন্য কাউকে সেনাপ্রধান করতেই পারে এই সরকার এবং সরকারের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। আর এখানেই উঠে আসছে আরেকটা সম্ভাবনা যে ওয়াকারুজ্জামান কি চুপচাপ তাহলে বসে থাকবেন? তার যা পূর্ব ইতিহাস তাতে তিনি যদি এটা মেনে নিয়ে বসে থাকেন কেউ অবাক হবেন না, কারণ তিনি এক পা এগোন তো 3 পা পিছিয়ে আসেন। তিনি তাকে হয়তো এমন টোপও দেয়া হবে যে তিনি সেনাপ্রধান থাকবেন, তাহলে যেসব অফিসারদের হাত কড়া পরিয়ে ওই পুলিশ ভ্যানে করে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হলে তাতে তার আপত্তি কোথায়? তার তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তিনি। সুতরাং এই জন্য ওয়াকারুজ্জামান কতটা এগোবেন সরকারের বিরুদ্ধে যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু তিনি চুপ হয়ে গেলেও যে অফিসাররা বিচারের মুখোমুখি হচ্ছেন তারা তো মানতে পারবেন না, কারণ মামলা শুরু হলেই যে তাদের চাকরি যাবে এবং সেটাও চুপ্পু সাহেব সেই অধ্যাদেশও সই করে দিয়েছেন। সেই সঙ্গে চাকরি শুধু যাবে না, তাদের জায়গা হবে কোথায়? হাজতে, তারপর জেলখানা। সুতরাং তারা তো রুখে দাঁড়াবেই, দাঁড়াতে তারা বাধ্য। এবং তাদের সঙ্গে সেনার একটা অংশ যে থাকবে, সেটা বড় অংশ না ছোট অংশ নাকি মাঝারি অংশ সেটা পরে দেখা যাবে, কিন্তু একটা সেনার একটা অংশ তাতে থাকবেই। সেই চাপ সহজ হবে না ওয়াকারুজ্জামানের কাছে, তার দু নৌকোয় পা রেখে চলা আর সম্ভব হবে না।